দর্শক ইতিমধ্যে জেনে গেছেন শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ফের উত্তাল রাজপথ আন্দোলন ক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর শাহবাগ মোড়, যেখানে কিনা কিছুক্ষণ আগেও আন্দোলন করছিলেন। ঘটবে বলে প্রেডিক্ট করছিলাম, ঠিক তাই ঘটেছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এইমাত্র পাওয়া খবর, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে ঢুকে সাধারণ জনগণ কঠিন তুলপার সৃষ্টি করে দিয়েছে। দর্শক শ্রোতা, এদিকে বাসভবন থেকে পালিয়ে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আজকের ভিডিও অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি কোনো না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন এবং এটা একেবারেই পরিকল্পিত। জুলাই সনদ, ঐক্যমত্য কমিশন, অন্যান্য রাজনৈতিক দল যেসব দাবি টাবি আমাদের সামনে এনেছে, প্রত্যেকটা পরিকল্পিত নাটকের অংশ। এটা এখন খুব ক্লিয়ারলি বলা যায়। ঠিক যা যা প্রেডিক্ট করছিলাম তাই হয়েছে। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন এবং যে বিষয়কে নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটা নিয়ে তাদের যে সিদ্ধান্ত জানালেন, এই সিদ্ধান্তটাই প্রেডিক্ট করছিলাম। উনি কি কি জানিয়েছেন বলছি, এবং কেন বলছি এটা রাজনৈতিক সংকটকে খুবই ঘনীভূত করেছে এবং এতে মনে হয় যে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে নির্বাচন ছাড়া। সত্যিই আছে। প্রধান উপদেষ্টা তার সিদ্ধান্ত এভাবে জানিয়েছেন, জুলাই আদেশ স্বাক্ষরিত হয়েছে, রাষ্ট্রপতি এটা স্বাক্ষর করবেন। এখানেও খেলা ছিল, আসবো, এটা গেজেট হয়ে যাবে খুব দ্রুতই। গণভোট, যেটা নিয়ে মূল সংকট ছিল, গণভোটটা নির্বাচনের দিন হবে, সাশ্রয়ী হবে, এই জন্য বলছেন। এই গণভোট আগে হওয়া নিয়েও একটা নাটক করিয়েছে সরকার, জামাতকে মাঠে নামিয়ে, আসবো সেটাও। সো ওই দিন হবে ধারণা করছিলাম। এবং গণভোটে একটা প্রশ্নে ক খ গ ঘ চারটা অপশন দিয়ে, চারটা সহই প্রশ্ন আসলে জবাব, প্রশ্ন একটাই, হ্যাঁ বা না একটাতেই বলতে হবে, কিন্তু একটা প্রশ্নের মধ্যে ক খ গ ঘ দিয়ে চারটা বিষয় উল্লেখ থাকবে। চারটা বিষয় হচ্ছে এরকম। একটা হলো মানে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে সেটা, এবং সাংবিধানিক কমিশনগুলো সনদে যেভাবে আছে সেভাবে গঠিত হবে। আমাদের জানা থাকতে হবে এখানে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল তত্ত্বাবধায়ক সরকারের শেষ ধাপ নিয়ে। তারা তত্ত্বাবধায়ক সরকার চান, এটাকে আবার কেউ কেউ এভাবে ইউজ করতে চেষ্টা করে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় না। নোট অফ ডিসেন্ট হচ্ছে গঠন প্রক্রিয়ার একটা শেষ ধাপে এসে, সেটা ডিফারেন্ট আলোচনা, এটা লজিক্যাল বা ইললজিক্যাল ইজ এ ডিফারেন্ট ডিবেট। এর বাইরে সব সাংবিধানিক কমিশনের কথা বলা হয়েছে। বিএনপি শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন নিয়ে সবার সাথে একমত হয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে না। তো এর মধ্যেও বিএনপির ডিসেন্ট আছে। দ্বিতীয়, খ, যেটা সবচেয়ে বেশি আলোচিত এবং ডিবেটেড, সেটা হচ্ছে আপার হাউস হবে, পিআর থাকবে, মানে ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেটার ক্ষমতা থাকবে, সেটা উল্লেখ করা দেওয়া হয়েছে। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে বলা হয়েছে। গ হচ্ছে এর বাইরে যেগুলোতে ঐক্যমত্য হয়েছে 30টা বিষয়। সংবিধানের 48টার মধ্যে 18টাতে সবারই এক একজনের এক একটা সহ 18টাতে নোট অফ ডিসেন্ট আছে। 30টা যেগুলো আছে সেগুলো যেই ক্ষমতায় আসুক করতে বাধ্য থাকবে। এটা লজিক্যাল, কারণ হচ্ছে যেহেতু 30টাতে কারো নোট অফ ডিসেন্ট নেই, যেই ক্ষমতায় আসুক সে এটা করবে। এবং বাকি বিষয়গুলো তার মানে এই নোট অফ ডিসেন্টের মধ্যে বাকি বিষয় যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো ইচ্ছের উপরে ছেড়ে দিয়েছেন। অ্যাপারেন্টলি বিরাট দয়ার সাগর হয়ে সরকার এটা করেছে বলে মনে হয়। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো, বিএনপির সব যে নোট অফ ডিসেন্ট আছে সবগুলো না, দুটো নোট অফ ডিসেন্ট আসলে সরকার নিজের উদ্যোগে তুলে ফেলছেন এবং এটাকে গণভোটে দিয়ে দিচ্ছেন। এখন জনগণকে ভোট দিতে হলে এই চারটার ওপরেই একসাথেই হ্যাঁ বা না ভোট দিতে হবে। তার মানে যদি হ্যাঁ ভোট হয়ে যায় তাহলে আপার হাউস পিআর বিএনপিকে করতে হবে, এই ধরনের কথাবার্তা বা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রেও ওই ধরনের অবস্থা আছে, যদিও এখানে একটু ফাঁক আছে। আমি এভাবে বলতে চাই, সেটা হলো গতে বলা হয়েছে যেগুলোতে নোট অফ ডিসেন্ট নেই সেগুলো আসলে
সরকার মানে যে সরকার তৈরি করবে সেগুলো করতে সে বাধ্য থাকবে। এখন ওপরের দুটো যদি হাঁ হয়ে যায় তাহলে কি হবে, এটা কিন্তু এই গণভোটে অ্যাপারেন্টলি নেই। কিন্তু প্রধান উপদেষ্টা তার বক্তব্যের পরবর্তী সময়ে গিয়ে ক্লিয়ারলি বলছেন যে ওটাও করতে হবে। এটা যদি হাঁ হয়ে যায় তখন ওই যে 270 দিনের মধ্যে এগুলো এফেক্টিভ করার প্রশ্নে বলছিল এটা কমিয়ে এনে 180 দিন মানে 6 মাস করা হয়েছে, এবং তার 30 দিনের মধ্যে লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী আপার হাউস তৈরি করতে হবে। তার মানেটা এটুকু বুঝতে পারছি তার বক্তব্যে, গণভোট যদি হাঁ হয় তাহলে উপরের প্রথম ক আর খ, আমি আবারও বলছি, ক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং সব সাংবিধানিক কমিশন সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে করা হবে। সো এখানে বিএনপির নোট অফ ডিসেন্ট থাকলেও হাঁ মানে হচ্ছে জনগণ এটা গ্রহণ করছে অ্যাপারেন্টলি। যদি এই একটা প্যাকেজে হাঁ দেওয়া মানে এটা বোঝায় কিনা এটা সিরিয়াস প্রশ্ন আছে। খ হচ্ছে আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটাও বিএনপির সিরিয়াস। দর্শক ইতিমধ্যেই জেনে গেছেন শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ফের উত্তাল রাজপথ। আন্দোলনকারীদের দমাতে ছড়রা গুলি ও টিয়ারশেল ছুড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ অন্তত 15 জন আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিকেল 4:15টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ব্যারিকেড ভেঙে সামনে এগোতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এমন অবস্থায় আপাতত কোনো জমায়েত না করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। চিকিৎসা নিয়ে আবারও রাজপথে ফেরার কথা জানান তারা। ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল থেকে হাদীর হত্যার বিচারের দাবিতে ওসমান হাদীর পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছিলেন। দর্শক, এ বিষয়ে সবশেষ আপডেট জানার চেষ্টা করব মোহাম্মদ শফিকের কাছ থেকে। শফিক, এখন সেখানে কেমন অবস্থা দেখছেন? সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখন কি থমথমে অবস্থা বিরাজ করছে? এবং বিভিন্ন স্থানের খোঁজ খবর তো আপনার কাছে মিলছে, যারা হতাহত রয়েছেন তাদের কথাও জানতে চাই। আপনি যেটি বলছিলেন যে থমথমে অবস্থায় বিরাজ করছে কিনা, আসলে এখন এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল যে মোড়, সেই মোড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে যে ঘটনাটি ঘটেছে বিকেল 4টার পরে, সেই ঘটনার প্রতিবাদে অর্থাৎ ইনকিলাব মঞ্চের যারা আন্দোলন করছিলেন তাদের উপরে পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে জল কামান নিক্ষেপ সহ যে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে যে চার্জ করেছে পুলিশ, সেটির প্রতিবাদে এই মুহূর্তে একটু পরেই অর্থাৎ 6:30টায় জুলাই মঞ্চ তারা শাহবাগ মোড়েই একটি প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। সেখানে কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ যারা এই হাদী হত্যার সুষ্ঠু তদন্ত চান জাতিসংঘের অধীনে, তারা যুক্ত হচ্ছেন বা জড়ো হচ্ছেন শাহবাগ মোড়ে। হয়তো বা 6:30টার পরেই তাদের সেই সমাবেশটি শুরু হবে। ঠিক এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের শক্ত অবস্থান রয়েছে, কোন ধরনের বিশৃঙ্খলা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এবং পুলিশ যারা একটু আগেই আসলে 4টার পরেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যখন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করে, তখন আসলে তারা একটু চড়াও হয় আন্দোলনকারীদের উপরে, এবং এর ফলে আসলে তারা বিভিন্ন জায়গায় এই এলাকার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মুহূর্তে তারা বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও আসলে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে কোনো ধরনের, যেহেতু যমুনার সামনে ওই এলাকাটি 144 ধারা জারি বা ওই এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ কিন্তু নিষিদ্ধ, তো সেই বিষয়টির প্রতি সম্মান রেখেই বা এই বিষয়টিকে মানতেই আসলে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং তারাও বলছেন যে নির্বাচনের আর আসলে বেশি দিন নেই, নির্বাচন ঘনিয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে তারা কোনো ধরনের বাজে পরিস্থিতিতে পড়তে চান না বা বাজে পরিবেশ তৈরি হোক সেটিও তারা চান না। সেই বিষয়টিকে মাথায় রেখে আসলে তারাও আন্দোলনকারীদের বলেছেন বা তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণভাবে আসলে তাদের দাবি দাবা কিভাবে আদায় করা যায় সেই পথটিকে বেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।